নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের প্রতিবেদনের বিষয় হলো দেয়াল লিখন পড়তে পেরেছেন মমতা, তাই পিছু হটলেন। ওই বিষয় তো যাব, তার আগে বলি আমাদের খাদ্যচোর বালু, সে তো এখনো বনমন্ত্রী। বিধাননগরে অরণ্য ভবনে তার অফিস। মঙ্গলবার সেখানে ইডি তল্লাশি চালায়। ইডি সূত্র দাবি করছে যে 10 কোটি টাকার ফিক্সড ডিপোজিট এবং জীবন বীমার সার্টিফিকেট পাওয়া গেছে, অনেকগুলো ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার এবং বালুর কিছু সম্পত্তির নথিও উদ্ধার করা হয়েছে, ইডির দাবি। আচ্ছা, বালু একজন মন্ত্রী, ও আইন পাশ করেছে ঠিকই, কিন্তু কোনোদিন ওকে কোনো আদালতে প্র্যাকটিস করতে কেউ দেখেছেন? তাহলে এই আয়ের উৎস কি? মাননীয় কি বলেছিলেন 23শে নভেম্বর? বিশ্বাস করি না বালু চোর। তাহলে ইডি দাবি করছে 10 কোটি টাকা মূল্যের ফিক্সড ডিপোজিট আর জীবন বীমার সার্টিফিকেট। তাহলে বুঝতে পারছেন এরা কত টাকা লুট করেছে। আর রেশন দুর্নীতির টাকার অঙ্কের পরিমাণ ওটা কয়েক হাজার কোটি টাকা। ধীরে ধীরে সব সামনে আসবে। বায়রন বিশ্বাসের বাড়িতে অফিসে আয়কর হানা হচ্ছে। বায়রন সন্ধ্যে থেকেই তার পা টলমল 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 করে। কয়েকদিন আগে শুনলাম কৃষ্ণনগরের কাছে একটি পানশালায় বায়রন গিয়েছিলেন। সে তো অনেক নিরাপত্তারক্ষী পান, সেখানে বচসায় জড়িয়ে পড়েন। এসব উজ্জ্বল নক্ষত্র, কিন্তু এখানে আমি দোষ দেব বায়রনকে চয়ন করার পিছনে। বায়রন তো পরে তৃণমূলে এসছে, মিসেস চ্যাটার্জি, তিনি এই রত্নটিকে খুঁজে বার করে কংগ্রেসের টিকিট দিয়েছিলেন। কিসের জন্য তিনি বায়রনকে টিকিট দিয়েছিলেন, বায়রন কেন তার চোখের মণি হয়ে উঠেছিল, ওটা মিসেস চ্যাটার্জি জবাব দিতে পারেন। এই বায়রন নামক ব্যক্তিটির রঙ্গমঞ্চে আবির্ভাবের পিছনে কৃতিত্ব মিসেস চ্যাটার্জি দাবি করতে পারেন। তারপর বায়রন তৃণমূলে চলে এসছে, সেটা পরের কথা। বায়রনের বাবা প্রণব বাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। এবার আসি আজকের বিষয়। কয়েকদিন আগেই কি দেখলেন, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বললেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় যোগ্য আইএনডিআই মানে ইন্ডি জোটকে নেতৃত্ব দেওয়ার। 7 বারের সাংসদ, 3 বারের মুখ্যমন্ত্রী, আগে কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গে বিজেপিকে তিনি হারিয়েছেন। মমতার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত, তাই ইন্ডি জোটের নেতৃত্ব তারই দেওয়া উচিত। 36 সাল পর্যন্ত মমতা মুখ্যমন্ত্রী থাকলে ছোটবাবু আর কবে মুখ্যমন্ত্রী হবেন? তখন ছোটবাবু হয়তো সবজান্তা মুখপাত্রকে বলে দিয়েছিলেন যে না না, এসব বলা যাবে না, বলতে হবে এখনই ইন্ডি জোটের নেতৃত্ব দেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে উপযুক্ত। সঙ্গে সঙ্গে ছোটবাবুর বসংবদ মুখপাত্র সেই কথাটা বলতে শুরু করে দিলেন। আসলে ছোটবাবু তো অধৈর্য। অখিলেশ মুখ্যমন্ত্রী হয়ে গেছেন, তেজস্বী উপমুখ্যমন্ত্রী, নীতিশ চাচাকে দেশের ভার নিতে যাওয়ার জন্য ঠেলছেন, পাছে তিনি মসনদে বসে যান। তা ছোটবাবু তো অধৈর্য হবেনি, ইমপেশেন্ট তো হবেই তো। আরে তিনি বৈভবের আস্ফালন করতে অভ্যস্ত, লিফটে করে রাজনীতি করেন। তা তার পক্ষে 2036 পর্যন্ত অপেক্ষা করা সম্ভব, তাই সবজান্তা মুখপাত্রের অবস্থান বদল হলো। কিন্তু দুগ্ধপাত্রে গোচনাদি ফেলে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। চাণক্যপুরীর নতুন বঙ্গভবনে দিল্লির সাংবাদিকদের সঙ্গে তিনি মিলিত হয়েছিলেন, দেখা করলেন। সম্ভবত রাজদীপ সরদেশাই একটা প্রশ্ন করেছিলেন যে রাহুল গান্ধীকে কি এই মুহূর্তেই বলা উচিত যে তিনি প্রধানমন্ত্রী পদের দাবিদার নন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বললেন যে এই প্রশ্ন আসছে কি করে এখন, আগে নির্বাচন হোক, ফলাফল বেরোক, তারপরে।
পার্টনার বৈঠকে বলেছিলেন আমাদের প্রিয় রাহুল চকলেট খেয়েছিলেন। ইন্ডিজোটের নামকরণ মমতা এবং রাহুল করেছিলেন। তারপরে রাজদ্বীপের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে বললেন না, মমতা তার অবস্থান বললেন যে এই মুহূর্তে না বলার সময় আসেনি, আগে নির্বাচনের ফলাফল বেরোক, আর রাহুলের ব্যাপারে আমি কেন বলতে যাব। অর্থাৎ যদি পরিস্থিতি আসে রাহুল প্রধানমন্ত্রী হন, মমতার আপত্তি নেই। সেদিনকেই সন্ধ্যাবেলা ইডির তলব পাওয়া কেজরিওয়াল এলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন। তারপরে অখিলেশ নাকি কথা বলেছেন, উদ্ধবও কথা বলেছেন। তারা চান না যে রাহুল মাতব্বরি করুক। আর কেজরিওয়াল আর দিদির সম্পর্ক তো খুবই ভালো, তাই হঠাৎ করে ইন্ডিজোটের দিল্লি বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় খার্গের নামটা ভাসিয়ে দিলেন। দেখুন, কংগ্রেসের নেতৃত্বেই ইন্ডিজোটে চলা উচিত, এটা কিন্তু মমতা স্পষ্ট করে দিয়েছেন। মল্লিকার্জুন খার্গের নামটা বলা, রাহুলকে আন্ডারমাইন করা, সেটা শরিকদের চাপে করেছেন তিনি এখন কংগ্রেস সঙ্গ লাভ করতে মরিয়া। তাই নিজের নামটাকে দূরে সরিয়ে রেখে, নীতিশ কুমারের যাত্রা ভঙ্গ করে, শরদ পাওয়ারকে বিবেচনার মধ্যে না এনে, প্রথমে রাহুলকে নিয়ে আপত্তি না জানিয়ে, পরে ইন্ডিজোটের বৈঠকে হঠাৎ করে মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করে দেওয়া। এখানে অনেকগুলো প্রশ্ন আছে যে মল্লিকার্জুন খার্গে দলিত, 50 বছরের উপর তার সংসদীয় পরিষদীয় জীবন, তার পরিবারের সদস্যরা রাজাকারদের হাতে খুন হয়েছিলেন স্বাধীনতার আগে, এবং তার বিরুদ্ধে সেভাবে কোনো করাপশন চার্জ নেই। তিনি চিরকালই একটু কি বলবো অন্তরালে থাকতে ভালোবাসেন, কিন্তু এখনো ফিট আছেন। তা আপনি কংগ্রেসের নেতা, সভাপতি, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গের নাম প্রস্তাব করলেন, আর সোনিয়াজি রাহুল গান্ধীর সঙ্গে কোনো আলোচনাই করলেন না। এ তো কংগ্রেসকে এম্বারাস করার চেষ্টা। এটাকে মুখ্যমন্ত্রী কেজরিওয়াল আর অখিলেশের চাপে পড়ে করেছেন, নাকি তার মনেও এটা ইচ্ছা ছিল? কিন্তু তাৎপর্যপূর্ণ হলো যে খার্গেও তো কংগ্রেসের নেতা, কংগ্রেসের সভাপতি, তাহলে কংগ্রেসের হাতেই তিনি ইন্ডিজোটের ব্যাটনটা তুলে দিতে চান, নেতৃত্ব দেবেন কংগ্রেসের কোনো নেতা, সে রাহুল গান্ধী হোক বা মল্লিকার্জুন খার্গে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস সঙ্গ লাভ এখন খুব দরকার। তবে একটা জিনিস মাননীয় বুঝেছেন যে ইন্ডিজোটের নেতৃত্ব দেব, বাংলায় পথ দেখাবে, আমি নেতৃত্ব দেব, 12ই ডিসেম্বর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তিনি যে কথাটা বলেছিলেন, সপ্তাহখানেক যেতে না যেতেই 180 ডিগ্রি ঘুরে গেলেন, কারণ তিনি দেওয়াল লিখনটা পড়তে পেরেছেন। কি সেই দেওয়াল লিখন? যে 2024-এও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। দেখুন, প্রমথনাথ বিষয়ে একটা কথা বলেছিলেন, অধ্যাপকরা হলেন পণ্ডিত মূর্খ, আর সাংবাদিকরা হলেন মূর্খ পণ্ডিত। সাংবাদিকরা কত কিছু বলল, বিশেষ করে বঙ্গজ সাংবাদিকরা, খার্গের নাম ভাসিয়ে দিলেন, মাস্টার স্ট্রোক ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইনার স্টোরিটা হচ্ছে এই, পরিস্থিতি অন্যরকম হলে খার্গের নাম মমতা বন্দ্যোপাধ্যায় প্রপোজ করতেন না। তিনি দেয়াল লিখন পড়ে ফেলেছেন, তাই ইন্ডিজোটের নেতৃত্ব দিলে ভরাডুবি যে অবশ্যম্ভাবী সেটাও তিনি বুঝতে পারছেন, তাই নিজের ঘাড়ে দায়টা নিলেন না, ঠেলে দিলেন কংগ্রেসের কোর্টে। এবার কংগ্রেসের দায়িত্ব। কংগ্রেস যদি মল্লিকার্জুন খার্গে কোঅর্ডিনেটর হন, প্রধানমন্ত্রী পদপ্রার্থী হন, তারপরে বিপর্যয় হলে দায়টা কংগ্রেসের ঘাড়ে ঠেলে দেওয়া সহজ হবে। কিন্তু তিনি নিজে যদি নেতৃত্বের জায়গায় আসতেন, তাকেই কাঠগড়ায় তোলা হতো। মমতা বন্দ্যোপাধ্যায় যাই হোক না কেন, তিনি অত্যন্ত ধুরন্ধর রাজনীতিক। তিনি অঙ্কটা বোঝেন, হাওয়াটা বোঝেন। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. এদিকে
এটা হলে অনেকে বলছেন যে ইন্ডিজোট দিদিমণি ঘেঁটে দিতে চাইছেন, আমি সেই ব্যাখ্যার সঙ্গে সহমত নই। তিনি চাইছেন কংগ্রেসের সঙ্গ, কারণ তিনি একটা জিনিস বুঝতে পেরেছেন যে তার মূল ভিত্তি মুসলমান ভাই বোনেরা তাকে এখন আর বিশ্বাস করছে না, সবাই নয় অনেকে। তার প্রমাণ সাগরদিঘির বাই ইলেকশন, তার প্রমাণ স্থানীয় পঞ্চায়েত নির্বাচন, যেখানে মুসলমান অধ্যুষিত মুর্শিদাবাদে তৃণমূলের ফল মোটেই ভালো হয়নি, মালদাতেও হয়নি, উত্তর দিনাজপুরের একাংশেও হয়নি। পঞ্চায়েতে তো অনুপ্রাণিত গৃহপালিত নির্বাচন কমিশনার, কেন্দ্রীয় বাহিনী আসলেও তাকে ডিপ্লয় করা হলো না, ভোটের নামে প্রহসন হলো, 50-এর উপর লোক মারা গেল পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা থেকে ভোট গণনা পর্যন্ত। তাহলে ওই পঞ্চায়েত নির্বাচন দিয়ে তো আপনি মানুষের মন বুঝতে পারবেন না। মমতা এটা জানেন যে সংখ্যালঘুদের একটা বড় অংশ তৃণমূলকে বিশ্বাস করছে না। জগদীপ ধনকরের নির্বাচন থেকে শুরু করে সংসদে, বিশেষ করে রাজ্যসভায় কোনো স্পর্শকাতর বিল আসলেই তৃণমূল ওয়াকআউট করে যেভাবে সংখ্যা কমিয়ে শাসকদের সুবিধা করে দিত, মুসলমান ভাই বোনেরা সেটা বুঝেছে। এবং মুসলমান বোনেদের মধ্যে একটা অংশ তারা কিন্তু নরেন্দ্র মোদীর কিছু কর্মসূচিকে সমর্থন করেছে। যেমন সম্প্রতি মধ্যপ্রদেশে এক মুসলমান মহিলা বিজেপিকে ভোট দিয়েছিলেন বলে তার স্বামী এবং ভাসুর এমন অত্যাচার করেছিলেন, মারধর করেছিলেন, তিনি শিবরাজ সিং চৌহানের শরণাপন্ন হন, কারণ লাডলি বেহেনা যোজনাতে তিনিও সুফল পেয়েছেন। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে মুসলমান মা বোনেদের একটা অংশ বিজেপিকে ভোট দিয়েছিল, কারণ ওই যোগী আদিত্যনাথের সময় গুন্ডাগার্দিটা বন্ধ হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যতই উন্নতি হয়েছে উত্তরপ্রদেশে। তাই সংখ্যালঘু সমর্থনের যে একটা ভিত তৃণমূলের ছিল, সেটা এখন যে নড়বড়ে হয়েছে মমতা বুঝতে পারছেন। তাই কংগ্রেস যদি পাশে থাকে তাহলে সংখ্যালঘুদের বার্তা দেওয়া যাবে, দেখো কংগ্রেসের সঙ্গে আমরা আছি। অর্থাৎ কংগ্রেসের বিজেপি বিরোধিতা তো আপোষহীন, এটা মতাদর্শগত লড়াই, বামেদেরও তাই, কিন্তু বামেদের সঙ্গে তো তৃণমূল যেতে পারে না। তাই মরিয়া হয়ে কংগ্রেসের যে দুজন সিটিং এমপি আছে তাদের জন্য আসন ছাড়া হবে। অভিষেক মানু সিংভিকে পরবর্তীকালে রাজ্যসভায় পাঠাবে তৃণমূল। ওই মেঘালয়ের আসন চেয়েছে, ওটা দর কষাকষি বলতে হয়। কংগ্রেস যদি 8টা আসনও চায় তৃণমূল দিয়ে দেবে, না হলে তাদের ভরাডুবি অনিবার্য। তৃণমূলের পুরনো নেতারা মমতাকে এইটা বুঝিয়ে কনভিন্স করেছেন যে যে কোনো মূল্যে কংগ্রেসের সঙ্গে যেতে হবে, না হলে রাজ্যপাট চলে যাবে। এখন প্রশ্ন হলো কংগ্রেস কি করবে। প্রদেশ নেতৃত্ব চায় না তৃণমূল সঙ্গ, প্রদীপ ভট্টাচার্যের মতো কেউ কেউ চাইতে পারেন, কিন্তু সংখ্যাগরিষ্ঠ অংশ চায় না তৃণমূলের সঙ্গে কোনো আন্ডারস্ট্যান্ডিং। যে তৃণমূলের বিরুদ্ধে তারা আন্দোলন করলেন, নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে সব দুর্নীতির বিরুদ্ধে, খাদ্য দুর্নীতির বিরুদ্ধে তারা আন্দোলন করলেন, তৃণমূলকে চোর ডাকাত বললেন, তাদের সঙ্গে ইলেকটোরাল অ্যাডজাস্টমেন্ট কংগ্রেসের যেটুকু আছে সেটুকু চলে যাবে। আর কংগ্রেসের ক্ষয় না হলে তৃণমূলের বৃদ্ধি হবে না। 2009 সালের লোকসভা নির্বাচন, 2011 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস তৃণমূলের হাত ধরেছিল। 11 সালের পরবর্তীকালে কংগ্রেসের এই অবস্থা কি হয়েছে এ রাজ্যে আমরা জানি। আমরা মামু কংগ্রেস বলতাম, মালদা মুর্শিদাবাদ কংগ্রেস, সেই কংগ্রেসের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠে গেছিল। এখন যদি তৃণমূলের সঙ্গে হাত মেলায়, কংগ্রেসের ওই প্রদীপ জ্বালাবার মতো আর কেউ থাকবে না। এবং সব জোর যদি হয়, ধরুন সবার আগে অধীরবাবুকে হারাবার চেষ্টা করবে তৃণমূল। অধীরবাবু আগের নির্বাচনে কঠিন লড়াই করে জিতেছিলেন, বামপন্থীদের সমর্থন ছিল, বামপন্থীরা প্রার্থী দেননি, খুব লড়াই করে তাকে জিততে হয়েছিল। তৃণমূল অধীরবাবুকে সহজে জিততে দেবে? জোট হলে বিশ্বাস করেন না, অধীরবাবুও বিশ্বাস করেন না। আর তৃণমূলের সব ভোট সব জায়গায় কংগ্রেসীরা পাবেন, আর কংগ্রেসের সব ভোট তৃণমূলরা পাবেন, আর সংখ্যালঘুরা শুধু কংগ্রেস আছে বলেই তৃণমূলকে ভোট দেবেন এমনটা নাও হতে পারে। কারণ সংখ্যালঘুদের একটা বড় অংশের কাছে নওশাদ সিদ্দিকী কিন্তু এখন খুব একটা গ্রহণযোগ্য
কি বলবো বিকল্প, সঙ্গে বামেরা আছে। তাই কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আমার মনে হয় না যে তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতার পক্ষে সবুজ সংকেত দেবে, এবং কংগ্রেস হাইকমান্ডেরও সেই জোর নেই যে বাধ্য করা প্রদেশ নেতৃত্বকে তৃণমূলের হাত ধরার। কালকে ইন্ডিজোটের বৈঠকে যে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল আপনারা দেখলেন, যে রাহুল গান্ধী মাঝখানে, ডান দিকে মমতা, বাঁ দিকে ইয়েচুরি। ইয়েচুরির সঙ্গে রাহুলের ঘনিষ্ঠ সম্পর্ক, খুব ভালো কেমিস্ট্রি, এটা একদম সবাই বুঝতে পারছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুল কি খুব একটা কথা বলেছেন? বললেও সৌজন্য হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মোবাইল নিয়ে ব্যস্ত ছিলেন। অভিষেককে পাঠিয়েছিলেন দিল্লিতে রাহুলের সঙ্গে দেখা করতে, যাতে বাম সংগ্র কংগ্রেস ত্যাগ করে, কিন্তু রাহুল নন কমিটাল ছিলেন। ইয়েচুরির সঙ্গে রাহুলের যে ঘনিষ্ঠ বার্তালাপ দেশের মানুষ দেখলেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুশি করবে না। তাই 3 দিন 4 দিন দিল্লিতে থেকেও তিনি কংগ্রেস নেতৃত্বের আশ্বাস পাননি যে কংগ্রেস তৃণমূলের সঙ্গে এই রাজ্যে জোট করবে। তাই সাংবাদিক বৈঠক না করেই বেরিয়ে গেলেন। মুম্বাইতে করেননি, বলেছিলেন বিমান ধরার তারা ছিল, কিন্তু এসেছিলেন চার্টার্ড বিমানে। আসলে রাহুল অভিষেককে খুব একটা পাত্তা না দেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় রুষ্ট হয়েছিলেন। এবারও রাহুল ইয়েচুরির কেমিস্ট্রি মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্য করেছেন, তাই তার কংগ্রেসের সঙ্গ লাভের যে মরিয়া প্রয়াস, সেটা যে খুব একটা বাস্তবায়িত হচ্ছে না, এটা নেত্রী বুঝতে পেরেছেন। তাই তিনি বেরিয়ে গেছেন সাংবাদিক বৈঠক না করে। এটাই তো নির্যাস ইন্ডি জোটে। 31শে ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা করতে হবে, এত তাড়াতাড়ি হয়? তারপরে ডেডলাইন 15ই জানুয়ারি, পাটনায় সমাবেশ হবে, সবই ঠিক আছে। কিন্তু মমতার উদ্দেশ্য ছিল কংগ্রেসের সঙ্গে এ রাজ্যে আসন সমঝোতা করা, সেটা সফল হবে বলে আমার মনে হয় না। তবে যে বিষয়টা খুব উল্লেখযোগ্য সেটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মিমিক্রি। তার দিদি মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মিমিক্রি করেছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় জগদীপ ধনখড়কে মিমিক্রি করলেন, এবং রাহুল গান্ধী মোবাইলে সেটা তুলে ভাইরাল করলেন। এই যদি রুচিবোধের পরিচয় হয় দেশের উপরাষ্ট্রপতি, রাজ্যসভার অধ্যক্ষ সম্পর্কে, এই যদি মনোভাব হয়, এইভাবে যদি তাকে মিমিক্রি করেন কল্যাণবাবুর মতো একজন পুরনো রাজনীতিবিদ, 3 বারের সাংসদ, তো আমাদের লজ্জায় মাথা হেঁট হয়। আমরা খুব বাংলার গর্ব বলি না, বাংলা পথ দেখাবে, বাংলা কি মিমিক্রিতে পথ দেখাবে? কোন পর্যায়ে আমরা নেমে গেছি? কল্যাণবাবুর মুখে আগল নেই এটা আমরা জানি, কিন্তু কল্যাণবাবু যে এত ভালো মিমিক্রি করতে পারেন সেটা কিন্তু জানা ছিল না। তৃণমূলের অনেক নাট্যকার টাট্যকার আছেন, তারা ভবিষ্যতে কল্যাণবাবুর জন্য একটা রোল ভেবে রাখতে পারেন।